আকাশ, এই পার্সেলটা এই জায়গায় দিয়ে আসতে পারবে? কি আছে এখানে? কি আছে তা জেনে তোমার কি কাজ বলো তো? না মানে জানলে একটু সুবিধা হতো। একটা কাজ করো, যার পার্সেল তাকে বলে দিও তোমাকে খুলে দেখাতে। উনি কেন দেখাতে যাবে? অন্য কারো পার্সেল, আমি কি জানবো কি আছে এতে? এত রাগ করতে হবে না, আমি যাচ্ছি স্যার। পার্সেল নিয়ে একটা ঠিকানায় আসে, তবে ঠিকানাটা আকাশের একটু পরিচিত মনে হলো, কেননা এর আগেও এখানে এসেছিল, তবে অন্য একটা কাজে। এখন শুধু ভয় হচ্ছে ওরা চিনবে না তো। অনেকটা সাহস নিয়ে বাসায় কলিং বেল দেয়। তখন একটা লোক দরজা খুলে। কি চাই? আপনাকে? মানে কি, ফাজলাম ওড়ার জায়গা পান না? সরি স্যার, মানে একটা পার্সেল ছিল, এটাই দিতে এসেছি আমি। কত টাকা দিতে হবে? শুধু 100 টাকা দিলেই হবে। আচ্ছা, তোমাকে আমার এত চেনা চেনা লাগছে কেন বলো তো? আমাকে কি করে চেনা চেনা লাগবে? তাছাড়া আমি তো প্রায় সময় পার্সেল নিয়ে আসি, সেই হিসেবে হয়তো চেনা চেনা লাগতে পারে। হতেও পারে। এই টাকা আর যাও এখান থেকে। এদিকে আকাশ মনে মনে বাঁচল, কেননা এখানে থাকলে কি যে হয়ে যেত যদি লোকটা চিনে যেত, তাহলে তো ঝামেলা হয়ে যেত। ওখান থেকে বাইক দিয়ে ফিরছিল অফিসের দিকে, তখনই কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এটা কি হলো? আমি তো ঠিক সাইডেই ছিলাম, তাহলে ধাক্কা লাগলো কি করে? তখনই পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে বাইক নিয়ে পড়ে আছে, হাতে একটু ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে, কেননা মেয়েটি উল্টো সাইড দিয়ে এসেছে, সেই জন্য ধাক্কা লাগে। চোখে কি কম দেখেন? দেখছেন একটা মেয়ে পড়ে গিয়ে হাতে ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে, আপনি শুধু তাকিয়ে আছেন? রং রোড দিয়ে বাইক চালালে এরকম অ্যাক্সিডেন্ট তো হবেই। তা আপনাকে ওঠাতে হলে তো আপনাকে ধরতে হবে। ধরা পড়লে তো বলবেন মেয়ে দেখলেই আমরা ছেলেটা ধরতে যাই ইচ্ছে করে। আপনি একটু বেশি কথা বলেন, তাড়াতাড়ি করে আমাকে ওঠান এখান থেকে। এবার বাইক ছেড়ে দিয়ে মেয়েটার পায়ের উপর থেকে বাইকটা সরায়, তারপর মেয়েটিকে ধরে দাঁড় করায়, তবে পায়ে ব্যথা বলে দাঁড়াতে পারছে না, সেই জন্য। আপনি তো দাঁড়াতে পারছেন না ঠিক মতো করে। আচ্ছা আমাকে ধরে বাইকে বসুন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনাকে। কিন্তু আমার কাছে তো টাকাও নেই, হসপিটাল বিল দেবো কি করে? আগে চিকিৎসা, তারপর টাকার চিন্তা। এই বলে ইরাকে বাইকে বসিয়ে হসপিটাল নিয়ে আসে, তারপর হালকা করে এক্সরে করায় পায়ের মধ্যে, তার সাথে হাত ড্রেসিং করে দেয়। এরপর কি কি করেছে তা তো সবটা বলা সম্ভব না, কেননা লেখক তো ডক্টর না যে ডিটেলস সবটা বলতে পারবে। কিছুক্ষণ পরে ডক্টর আসে। দেখুন, আপনার স্ত্রী পায়ে শুধু ব্যথা পেয়েছে, এর বাইরে আর কিছু হয়নি। হাতে আমরা ঠিক করে দিয়েছি, 7 দিন পরে আসলে আমরা বাকিটা করে দিব। ডক্টর স্ত্রী বলাতে ইরা তো রেগে মুখ পুরো লাল করে ফেলে, কেননা আকাশ ডক্টরকে সত্যি কথা কেন বলেনি এটা ভেবেই ডক্টর ওখান থেকে বের হয়। আপনার মতলব কি বলুন তো? আমার আবার কিসের মতলব? ডক্টর যে আমাদের স্বামী স্ত্রী বানিয়ে দিল, তখন আপনি ওনাকে বাঁধা কেন দিলেন না? এরকম করলে তো বেচারা ডক্টর লজ্জা পেত। তাছাড়া এই সম্পর্কটা তো আমার ভালো লেগেছে, সেজন্য আমি চুপ ছিলাম। সবগুলো পুরুষই একই রকম। কিছু কি বলেছেন? সবটা তো ঠিক আছে, কিন্তু আমি বাসায় ফিরবো কি করে? আমার বাইকে করে দিয়ে আসবো। কিন্তু এখান থেকে তো হেঁটে বের হতে হবে। ডক্টর তো কী সব বেঁধে দিয়েছে, এইগুলো লাগানোর পরে তো হাঁটতেও পারছি না। যেন না হাঁটতে পারেন সেজন্য লাগিয়েছে। তবে আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কীরকম সাহায্য শুনি? শুনতে হবে না, করে দেখাতে হবে। এই বলে ইরাকে কোলে নিয়ে নেয়। হসপিটালে থাকা সবাই তাকিয়ে আছে। ইরা কিছু বলতে যাবে, তখনই ডক্টর বলে ওঠে, আরে এখানে এভাবে দেখার মতো কিছু হয়নি। ওনারা স্বামী স্ত্রী, বাইক অ্যাক্সিডেন্টে ওনার বউ একটু পায়ে ব্যথা পায়, সেজন্য হাঁটতে পারছে না বলে কোলে নিয়েছে। তাছাড়া এটা ওনাদের ব্যাপার, তোমরা এই বিষয়ে না ভাবাই ভালো হবে। ডক্টরের এমন কথায় সবাই তো নিজেদের কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু ইরা তো আবারও লজ্জায় পড়ে মুখটা হাত দিয়ে ঢেকে রাখে। কোলে করে এনে বাইকে বসায়। আপনাকে কে বলেছে আগ বাড়িয়ে কোলে তোলার জন্য? তো কি হয়েছে? তাছাড়া বেশি ওজন তো হবেন না, বড়জোর 60 কেজির মতো হবেন। এর চেয়ে বেশি ওজন আমি তুলতে পারি। হয়েছে, আর ঠগ মারতে হবে না।
এবার আমাকে বাসে পৌঁছে দিন। ঠিকানা বলুন। ইরা ঠিকানা বলে, তবে ঠিকানা বলে দিলে আপনারা আবার দেখা করার জন্য চলে আসতে পারেন, সেই জন্য ঠিকানা শুধু আকাশকে বলে। ঠিকানা শুনে আপনি শিওর তো এটাই আপনার ঠিকানা? কেন, ভুল কিছু বলেছি নাকি? ভুল বলতে, ওখানে তো সব বিজনেসম্যান আর বড় বড় লোকেরা থাকে। এত বকবক করেন আপনি, যা বলেছি তা করেন। ঠিক আর করার, ওই ঠিকানায় ইরাকে নিয়ে আসে। তারপর দারোয়ান গেট খুলে দিলে বাইক নিয়ে ভিতরে আসে। তারপর আবারও কোলে নিয়ে দরজার সামনে এনে দাঁড় করায়। তারপর কলিং বেল দেয়। 1 মিনিট পরেই একজন এসে দরজা খুলে দেয়। ওই মা, কোথায় রে? খালামণি তো বাহিরে গেছে। তা আপনার এ অবস্থা কেন? আর উনি কে? তোকে এত কিছু ভাবতে হবে না। একটা কাজ কর, নাস্তা বানিয়ে ওনাকে দে, আমি রুম থেকে আসছি। কাজের মেয়েটা কিচেন রুমে চলে যায়। এদিকে ইরা পা বাড়াতে পড়ে যেতে থাকে। তখনই আকাশ আবার ধরে ফেলে। তারপর আবারও কোলে নিয়ে ইরার দেখানো রুমে এনে বিছানায় শুইয়ে দেয়। আপনি আরাম করুন, আমি তাহলে আসি। প্রথমবার এসেছেন, কিছু তো খেয়ে যান। তাছাড়া ও নাস্তা নিয়ে আসছে। আর হ্যাঁ, ওটা আমার ড্রয়ার, ওখানে ব্যাগ আছে, ব্যাগে টাকা আছে, ওখান থেকে আপনার খরচ হওয়ার টাকাগুলো নিয়ে নিন। কারোর উপকার করে তার বিনিময়ে তার থেকে কোনো কিছু নেওয়া ঠিক না। আচ্ছা, তাহলে নাস্তা তো করে যাবেন। সে না হয় করাই যায়। এরপর ওরা দুজনে টুকটাক কথা বলতে থাকে। কাজের মেয়েটি এসে নাস্তা দিয়ে চলে যায়। নাস্তা খেতে খেতে ওরা আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। নাস্তা খেয়ে বেরিয়ে পড়ে অফিসে। অফিসে আসার পরে একটা ডেলিভারিতে এত ঘন্টা যদি লাগিয়ে দাও, তাহলে বাকি ডেলিভারি দিবে কখন? কি করব বলেন? ওনাদের বাসা চিনতে একে তো সময় লাগলো, তার উপর আমাদের দেশের জ্যামের অবস্থা তো আপনি জানেন। তোমরা সবাই একরকম, কিছু হলেই জ্যাম আর জ্যাম। তাহলে স্যার একটা কাজ তো করে দিতে পারেন। কি কাজ বলো? একটা হেলিকপ্টার দিতে পারেন, তাহলে সুবিধা হবে আমাদের। অনেক তাড়াতাড়ি করে আমরা পৌঁছে যেতে পারবো। ফাজলামো করো আমার সাথে? ফাজলামো কেন করবো? আশ্চর্য, আমাদের দেরি যেন না হয় সেজন্য আপনাকে বলছি। যাও তো, তুমি আমার চোখের সামনে থেকে। আমার চাকরি কি আছে নাকি গেছে? তোমার চাকরি খাওয়ার ক্ষমতা নেই আমার, তুমি বরং আমার সামনে থেকেই যাও। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কিন্তু ওই বাসায় ওকে দেখেছি। ওকে কাকে? যাকে আমরা খুঁজছি। কি বলো? বসো তাহলে। একটু আগেই তো বলেছিলেন বের হয়ে যেতে, এখন আবার ডেকে নিচ্ছেন। আপনি মানুষটা তো আসলেই ঝামেলার। রাগ করো না, তুমি আসো তো, কথা বলি এই নিয়ে। অনেক খিদে পেয়েছে, আগে খেতে হবে, তারপর আমি এই নিয়ে আলোচনা করব। তুমি যখন শুনবে না তখন চলো, আগে তোমাকে খাওয়াই, তারপর না হয় বাকি কথা বলবো। চলেন। কিছুক্ষণের মধ্যে ওরা খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে একটা সিক্রেট রুমে আসে দুজনে। তো বলো এখন। আমি ওকে দেখেছি বলতে ওই লোকটার সাথে সানির ছবি দেখেছি। তার মানে কি সানির সাথে ওই লোকটার কোনোভাবে সম্পর্ক আছে? ছবি যখন আছে তখন সম্পর্ক তো থাকবেই। কিন্তু ওর মুখ খুলবো কি করে? তার জন্য আবিরকে পাঠানো দরকার। আমি ওখানে এসে কি করব? ও তো ঠিক মতো কথাও বলতে পারবে না। ওই পারবে, যদিও একটু কমেডি করে, কিন্তু কমেডি করতে করতে ও ঠিকই পারবে। তুমি যখন বলছো তখন আমি ওর সাথে কথা বলে দেখি। আমি ওই লোকটার ছবি তুলে এনেছি, আবিরকে দিয়ে দেবেন, তাহলে ও বাকিটা করে নেবে। ঠিক আছে, তাই হবে। একটু পরে আবিরকে সবটা বলতে থাকে। এখন হয়তো অনেকে ভাবছেন আকাশ কে আর এখন জানে কথা হচ্ছে, তার মানে কি হতে পারে, তা আপনারা যতটা সামনে পড়বেন ততই জানতে পারবেন। এখন চলুন সামনের দিকে যাই। অন্যদিকে ইরা তো শুয়ে আছে। একটু পরে ওর মা আসে। কি রে, তুই ঠিক আছিস তো? কোথায় ছিলে তোমরা? তোর কি হয়েছে পায়ে? এখন কি আবার নতুন করে করে দেখাতে হবে নাকি? থাক, লাগবে না। এখন তুই ঠিক আছিস তো? মোটামুটি। আমি ওয়াশরুমে যাব, আমাকে ধরে নিয়ে যাও। কি বলছিস? তুই হাঁটতে পারছিস না?
এত খারাপ অবস্থা হলে তুই এলি কি করে? উফ মা, আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না তুমি কি আমার মা নাকি অন্য কারো মা। কি উল্টোপাল্টা বলছিস তুই? মাথা ঠিক আছে তো তোর? মাঝে মাঝে তুমি এমন প্রশ্ন করো যে না ভেবে পারছি না। তুই তো মাঝে মাঝে এমন নাটক করিস যে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই তো বুঝতে পারছি না। যখনই তোর জন্য ছেলে দেখতে যাই তখনই তুই অসুস্থ হয়ে যাস, একবার এক এক বাহানা দিয়ে বাসায় বসে থাকিস। সেজন্য এটা যে কোনো নাটক না তা তো বোঝাই মুশকিল। তার নাটক কম করে সত্যিটা বল। সত্যি বলছি, আমি অ্যাক্সিডেন্ট করেছি। সত্যি বলছিস তো? তাহলে চল তোকে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাই, তারপর আমি তোর কথা শুনবো। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে মা মেয়ে বসে পড়ে। তা এখন আমাকে পুরো ঘটনা বল তো। ইরা বসে বসে পুরো ঘটনা বলতে থাকে। সবটা শুনে কি বলিস? ছেলেটা তো তোর জন্য অনেক কিছু করেছে, তা দেখতে কেমন ছেলেটা? আম্মু, তুমিও শুরু করে দিয়েছো। কিছু হলেই শুধু ছেলে আর ছেলে। এছাড়া আর কি করব বল? তুই যা শুরু করেছিস, তোর জন্য ছেলে পাবো কিনা সেটাই তো সন্দেহ আছে। তুমি কি বিয়ে দিয়ে আমাকে এখান থেকে ভাগিয়ে দিতে চাইছো? তোর জ্বালা আমার আর সহ্য হয় না, সেজন্য তোকে যত তাড়াতাড়ি তাড়ানো যায় সেটাই ভালো। তুই একাই 10 জনের যন্ত্রণা দিস। ঠিক আছে, আমি একজন ভালো মেয়ে হয়ে দেখাবো আজ থেকে। সত্যি বলছিস তো? তুই ভালো মেয়ে হয়ে দেখাবি তো? হুম, সত্যি বলছি, আমি ভালো হয়ে দেখাবো। তবে তোমাকেও একটা কথা দিতে হবে। কি কথা বল? আমার জন্য কোনো ছেলে দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাজি না বলবো। ঠিক আছে, রাজি আমি। এরপর ওনারা মা মেয়ে আরও কথা বলতে থাকে। কথা শেষ করে উনি খাবার আনতে নিচে আসে। খাবার এনে ইরাকে খাইয়ে দেয়, সাথে ওষুধ খাইয়ে দেয়। অন্যদিকে আকাশ ওর বাসায় ফেরে। তখন আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোর মা বলবে। তাহলে আর বলতে হবে না। তুই কি জানিস সবকিছু? না জানার তো কিছু নেই। তোমরা সেই পুরোনো দিনের ভাঙা রেকর্ডের মতো বিয়ে ছাড়া আর তো কোনো কথাই বলবে না। সেজন্য আমি শুনতেই চাই না কোনো কিছুই। আরে, আমি এইগুলো কোনো কিছুই বলবো না। তাহলে কি বলতে এসেছো তা বলো। আমি আর তোর বাবা দেশে বাহিরে যাব। তো যাও, আমি কি মানা করেছি নাকি তোমাদের? তুইও আমাদের সাথে আয়। আমি কেন যাব? তাছাড়া অফিস থেকে আমাকে ছুটি দেবে না। তারপর আমার অনেক কাজও আছে, সেগুলো শেষ করতে হবে। আমি এত কিছু জানি না, তোকে আমাদের সাথে যেতে হবে। তোর হাতে 10 দিন সময় আছে। আমরা 10 দিন পরেই রওনা দিব। বাবা, মাকে কিছু বলো। আমি কোনো কিছু বলতে পারবো না। তোর কিছু বলার থাকলে তুই বল। ঠিক আছে, তাই হবে। তোমরা যখন ষড়যন্ত্র করছো তখন আমিও যাব না। আমিও দেখব তুই কিভাবে আমার সাথে না গিয়ে থাকিস। তোমার মতলব কি বলো তো? আমার আবার কি মতলব থাকবে? তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা কোনো একটা খিচুড়ি পাকাতে যাচ্ছ আর মশলা হিসেবে আমাকে নিয়ে যেতে চাইছো। ভালো কথা, তোমরা খালার বাসায় যেতে চাইছো না তো? তুই কি করে বুঝলি? তোমাদের কথার কারণেই বোঝা যায়। তাহলে সবই যখন বুঝতে পেরেছিস, তখন আর চুপ করে থাকতে হবে না, আমাদের সাথে যেতে হবে। বাবা মা বকাবকি শুনে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অফিসে আসে। অফিসে এসে কথা বলতে থাকে ওর স্যারের সাথে। আবির একটা তথ্য বের করেছে। কি তথ্য? শানি তো দেশের বাইরে আছে। কি বলেন? কিন্তু ও দেশের বাইরে এত তাড়াতাড়ি গেল কি করে? নাকি ও আগের থেকেই দেশের বাইরে ছিল? সেটাই তো এখন বড় প্রশ্ন। তা আমাকে এখন কি করতে হবে? শানি তো লন্ডনে আছে, তোমাকেও ওই দেশে যেতে হবে, তাও 7 দিন পরেই। না গেলে কি হয় না? তুমি কি ভয় পাচ্ছ? আসলে মা বাবা দেশের বাইরে যাবে, ওনারা আমাকে নিয়ে যেতে চাইছে ওখানে। সেজন্য আমি বলেছি যাব না। এখন যদি ওই কাজে যেতে হয় তাহলে ওনাদের সাথেই চলে যেতে হবে, এটাই ভাবছি। এটা তো তোমার জন্যই ভালো। কিন্তু ওনারা তো আমাকে অন্য কাজে নিয়ে যাবে। সে যে কাজেই যাক,
তুমি যাচ্ছ। আরেকটা কথা, তোমার খরচ কিন্তু অফিস থেকেই দেওয়া হবে। আমার বাবা মা তো ওনাদের টাকা দিয়েই সবটা করবে। আপনি বরং আমাকে সব টাকা ক্যাশ হিসেবে দিয়ে দেন। ঠিক আছে, তাই করব। তাহলে স্যার আমি আসি এখন। অন্যদিকে আকাশ বাসায় ফিরে জানিয়ে দেয় ও যাবে ওনাদের সাথে। 3 দিন পরে ইরা, এই ইরা, কি হয়েছে আম্মু? তোকে একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা বলো? আমরা তোর নানু বাড়িতে যাব গ্রামে। তোমরা হঠাৎ গ্রামে কেন যাবে? তাছাড়া তোমরা দুজন গ্রামে গেলে আমি একা একা থাকবো কি করে এই বাসায়? তার উপর ব্যবসা দেখবে কে শুনি? আমরা 4-5 দিন থাকবো। ম্যানেজার এই কয়েকটা দিন দেখে নিবে সবটা। যা ভালো মনে করো। বিকালে তানু ইরাকে কল দিয়ে টাকা পাঠাতে বলে। আচমকা এতগুলো টাকা পাঠানোর কথা শুনে ইরা তো চমকে ওঠে। ওই এতগুলো টাকা কেন? আমরা ঘুরতে যাব দেশের বাইরে, এখন টিকিট কাটতে যাব, সেই জন্য তোর টিকিট টাকা পাঠিয়ে দে। কোনো কথাবার্তা নেই, হুট করেই। আসলে একটু দেশের বাইরে থেকে ঘুরতে আসতে ইচ্ছে হলো। তুইও কি যাবি? যাব বলেই তো তানুর সাথে এসেছি। তুই আর লেট করিস না। ঠিক আছে, টাকা পাঠাচ্ছি। টাকা পাঠিয়ে দিয়ে ভাবতে থাকে, কেননা একটা দিন দিয়ে তো ভালোই হলো, ওর বাবা মা তো গ্রামে যাবে, ততদিন ইরাও ঘুরে আসুক বাইরে কোথাও থেকে। তবে ইরার পরিবার সম্পর্কে তেমন কোনো আইডিয়া আপনাদের নেই। ইরার বাবা বিজনেসম্যান, 10 থেকে 15 কোটি টাকার মালিক উনি। ইরা ওদের একমাত্র মেয়ে। এদিকে ওরা তো টিকিট করতে করতে অন্যদিকে আকাশ, এই নে টাকা, আমাদের 3 জনের টিকিট কেটে নিয়ে আয়। এর জন্য কি আমাকেই যেতে হবে? তাহলে কি আমি যাব? না, ঠিক আছে, যাচ্ছি আমি। টাকা নিয়ে টিকিট করতে আসে, তখনই দেখা হয় তানু আর তানিয়ার সাথে। ওরা দুজনেও দেখতে মাশাআল্লাহ। আকাশকে দেখে, আপনি লাইনে না দাঁড়িয়ে সামনে কেন যাচ্ছেন? সবাইকে লাইনে দাঁড়াতে হবে এরকম তো কোনো কথা ছিল না। তাছাড়া এটা তো মেয়েদের লাইন। আমি মেয়েদের লাইনে দাঁড়িয়ে কি করব বলুন? তাই বলে 2টা মেয়েকে এভাবে একা রেখে সামনে চলে যাবেন? তাহলে একজন কোলে আসুন, আরেকজন পিঠে বসেন। এরকম অসভ্যতামি করছেন কেন? এখানে তো আরো মেয়ে আছে, ওরা তো কোনো কথা বলছে না। তাহলে আপনারা দুজন এরকম ভাঙা রেকর্ডের মতো বারবার একটা গান গাইছেন কেন? কি আমরা ভাঙা রেকর্ড? এর চেয়ে কম না। তার টিকিট কি কাটবেন নাকি এভাবে ঝগড়া করবেন? পরে তো টিকিট শেষ হলে আর সহজে পাবেন না। তানু, ওর সাথে এত কথা বলতে হবে না। তুই টিকিট কেটে নে তাড়াতাড়ি করে। টাকাগুলো দে। এরা যে যার মতো করে টিকিট কাটে, তবে ওরা 3 জনের টিকিট কাটে। আকাশও 3 জনের কাটাতে, একটা কথা বলুন তো। জি বলুন। আপনি 3 জন নিলেন, বন্ধুরা মিলে যাচ্ছেন? পরিবার মিলে ঘুরতে যাব। এই বয়সে এসেও পরিবার নিয়ে ঘুরছেন? কি করব বলুন? আমাকে তো জোর করে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা তো দুজন, আরেকজন কে? ও আমাদের বান্ধবী। ঠিক আছে, ভালো থাকবেন। বের হয়ে চলে আসে অফিসে। অফিসে এসে সানির ফাইলটা হাতে নেয়। এখানে সব ডিটেলস আছে। তুমি যাবে, ওকে ধরবে, ওর থেকে কথা বের করার চেষ্টা করবে। যদি রাজি না হয় তাহলে কি মেরে ফেলবো? মেরে ফেলতে হবে না, তাহলে কি করব বলেন? ওকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করবে, নয়তো ওর আন্ডারে এখানে কে কে আছে সবার নাম জানতে পারবে। ঠিক আছে, তাই হবে। তবে চেষ্টা করব সব ডিটেলস বের করার জন্য। যদি সেটা সম্ভব না হয় তাহলে ওকে উপরে পাঠিয়ে দেব। পরে পাঠাতে হবে না, ও মারা গেলে তো তুমি ফেসে যাবে। আমি কি ছোট বাচ্চা নাকি যে বললেই ধরা পড়ে যাব? তাও তুমি একটু সাবধানে থাকিও। সেটা তো থাকবোই। তা আমাকে কি অফিসে আসতে হবে নাকি আমি একসাথে ঘোরাঘুরি শেষ করে তারপরে আসব? একসাথে কাজ শেষ করে আসিও, তবে আমাকে আপডেট কিন্তু জানাতে ভুলবে না। যদিও আমি ভুলে যাই, আপনি তো আর শান্তি দেবেন না। চলি স্যার তাহলে। ওখান থেকে চলে আসে বাসায়। অন্যদিকে ইরার কাছে ওর বান্ধবীগুলো আসে। কিরে, কিভাবে কি করলি? দোস্ত, 2 দিন পরে টিকিট। তা তোর বাবা মা কখন বের হবে? বললো তো কালকে বের হবে।
তাহলে তো তোর জন্য সুবিধা হবে। তা তো হবেই, কিন্তু আমি ভাবছি অন্য কিছু নিয়ে। কি নিয়ে? তোরা দুজন এত খুশি কেন? আরে দেশের বাইরে ঘুরতে যাব, একটু তো খুশি হবই, বল। আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি। ব্যাপারটা তোরা কি বলবি আমায়? আরে শোন, আজকে একটা হেভি মাল দেখেছি, ওকে দেখেই তো আমার হেভি টাসকি পেলাম। তোরা ছেলেদের মতো কি সব মাল বলছিস? আরে ছেলেটা দেখতে এতটা জোশ ছিল যে ওকে দেখেই মাল বলে ফেলেছি। তোরা দুজন কখন কি বলে ফেলেছিস আমি নিজেও জানি না। তা একটা কথা বলতো, তোরা যে এই স্বভাবের, আল্লাহ জানে তোদের বর তোদের হাফ ছেলে না মনে করে বসে। কি করব বল, এরকম ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বল। বাবাকে কত বলি একটা বিয়ে করিয়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। ঠিক আছে, আমি আন্টিকে বলবো। তার লাগবে না। কেন কেন? আমি তো আমার স্বপ্নের মানুষটা পেয়ে গেছি, কিন্তু ওই ছেলেকে তো ভালো লেগেছে। এত তাড়াতাড়ি পেয়ে গেলি কি করে? বাসা থেকে বের হওয়ার সময়ও তো বলেছিলি তোর কেউ নেই। তানু কোন ছেলের কথা বলছে? তা আমি কি জানি? আরে যার সাথে আজকে কথা হলো সে ছেলের কথা বলছি। তুই ওই ছেলেকে কোথায় পাবি? ওই ছেলে কোন দেশে ঘুরতে যাবে সেটাও তো জানি না, তাছাড়া নামটাও জানি না। তাতে কি, ওই জায়গা থেকে ওই লোকটাকে ঘুষ খাইয়ে আমি জেনে নিব ও কোথায় আছে। তোকে দেওয়ার জন্য বসে আছে। তোরা চুপ করবি? তোরা বস, আমি নাস্তা আনছি। তাড়াতাড়ি কর, ওর বক বক শুনে আমার খিদে লেগে গেছে। এবার এরা নিচে এসে খাবার নিয়ে উপরে আসে। ওরা খাবার শেষ করলে কিছুক্ষণ কথা বলার পরে চলে যায় ওরা। দুদিন পরে আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে। এইদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে এয়ারপোর্টে, কিন্তু ওরা একই সময়ে একই প্লেনে ওদের সিট পড়ে। কিছুক্ষণ পরে ওরা যে যার সিটে বসে পড়ে, কিন্তু ইরা আর বান্ধবীগুলো জানে না আকাশ যে একই ফ্লাইটে যাচ্ছে, তেমনি আকাশও জানে না। কয়েক ঘন্টা পরে ওরা লন্ডনে এসে পৌঁছায়। এয়ারপোর্ট থেকে ইরা ওর বান্ধবীগুলো হোটেলে চলে যায়, অন্যদিকে আকাশ ওর খালার বাসায় আসতে নীলাশা দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে ওর খালাকে জড়িয়ে ধরে খালুকে সালাম দেয়, কিন্তু আকাশকে কিছু বলা তো দূর, একবার ফিরেও তাকালো না। এটা কি হলো? কই কি হলো? আমি যে এসেছি আমার দিকে কেউ কি কোনো খোঁজ রেখেছে? ওই বেশি ভাব মারবি না বুঝলি? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? তুই যে এখানে আসতে চাইলি না সে খবর কিন্তু আমি জানি। তা জানলে তো ভালো কথা, কিন্তু আমাদের কোনো কষ্ট হয়েছে কিনা সে খবর তো নিতে পারতি। তুই তো ভালোই সুস্থ আছিস, তোর খবর দিয়ে আমি কি করব? ছেলেটা আসতে না আসতে নীলাশা তুই ঝগড়া শুরু করে দিয়েছিস। তুমি আমার আপন মা হয়ে এই কথা বলতে পারলে? আমি তোর আপন মা বলেই এই কথাটা বলেছি। তা বোন আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি তো? আয় ভিতরে, তোরা ফ্রেশ হয়ে রেস্ট নে। নীলাশা তুই বরং আকাশকে ওর রুমটা দেখিয়ে দে। ওই আমার ব্যাগগুলো নিয়ে আয় রুমে। আমাকে কি তোর চাকর মনে হয়? চাকর মনে করেছি বলেই তো ব্যাগ নিয়ে রুমে যেতে বললাম। খালা, তোমার ছেলেকে কিন্তু আমি এবার মেরেই ফেলবো। আকাশ কি হচ্ছে এসব? তুই কি ছোট্ট নাকি? যা, তোর জিনিসপত্র নিয়ে তুই রুমে যা। যাচ্ছি। ওই তুই দাঁড়িয়ে আছিস কেন? রুমটা দেখিয়ে দে আমাকে। নীলাশা দাঁড়িয়ে আছিস কেন? ওই চল আমার সাথে। এদিকে 15 মিনিটে যে যার কাজ সেরে নিয়ে রেস্ট নিতে থাকে। এর মধ্যে সবাইকে নাস্তা দেওয়া হয়। নাস্তা খেয়ে সবাই এবার একটু ঘুমিয়ে নিচ্ছে। অন্যদিকে ইরাও সেম, ওরাও ঘুমিয়ে নিচ্ছে, কেননা সন্ধে হয়ে আসাতে ওরা আর বের হয়নি। রুমের মধ্যে ওরা গল্প করতে থাকে। রাতে খাবার খেয়ে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে যায় সানিকে খোঁজার জন্য। সেই জন্য ফাইল অনুযায়ী জায়গাগুলোতে চলে যায়। অন্যদিকে সকালে আকাশকে রুমে দেখতে না পেয়ে নীলাশার বাবা মা ওকে কথা শোনাতে থাকে। তখনই আকাশের বাবা মা চলে আসে। তুই ওকে বকা কেন দিচ্ছিস? বকা দিব না তো কি করব বল? গতকাল আকাশকে এত কথা শুনিয়েছে, যার জন্য আকাশ সকাল থেকে বাসায় নেই। কি বলছিস তুই? আমি ঠিকই বলেছি, সবটা হয়েছে নীলাশার জন্য।
আরে আমি তো কিছুই করিনি। আচ্ছা, আমি ওকে একটা কল দিয়ে দেখি। আকাশকে কল দেয়, কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে আরে ওই একটু বাহিরে গেছে বলেছে, 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তাছাড়া ও তো রাস্তাঘাট সব চিনে, আসতে অসুবিধা হবে না। তুই শুধু শুধু নীলাশাকে বকা দিলি। খালা কত ভালো আর আমার মা একদম পচা। এখন চল সবাই মিলে খাবার খেয়ে নিই। হ্যাঁ চল। এরা খাবার খেতে থাকে। অন্যদিকে আকাশ ওর কাজে লেগে পড়ে। এক এক করে লোকদের জিজ্ঞেস করতে থাকে, এক এক করে প্রশ্ন করে। এতে মোটামুটি ভালো একটা ধারণা তো হয়ে এসেছে। একটু পরে ওর স্যারকে কল দিয়ে সবটা বলে দেয়। উনি সবটা শোনার পরে তাহলে ওই ফাইলে আরও কয়েকজনের নাম আছে, যেটা জিজ্ঞাসা করো। একসাথে এত লোক পাবো কোথায় বলেন? তাছাড়া আমি যে সকাল 8টায় বের হয়েছি, এখনো কিছুই খাইনি। আমি তো তোমাকে খেতে মানা করিনি। আচ্ছা, আপডেট জানাবো আস্তে আস্তে। ঠিক আছে, তবে সাবধানে থাকবে। কেননা তুমি যাদের প্রশ্ন করছো তা হয়তো এতক্ষণে বলেও দিয়েছে সানিকে। আচ্ছা, আমি তাহলে কেটে পড়ি, থাকলে আরো বিপদ এসে কাঁধে চেপে ধরবে। ঠিক আছে, তাই করো। ওখান থেকে ফিরতে থাকে। অন্যদিকে ওরা 3 বান্ধবী একসাথে ঘুরতে বের হয়। তখনই তানিয়া অন্যদিকে তাকাতেই আকাশকে দেখতে পায়, কিন্তু আকাশ এতটাই জোরে হাঁটছিল যে চোখের পলকেই ওখান থেকে হারিয়ে যায়। আকাশকে দেখেই পেয়েছি পেয়েছি। কি পেয়েছিস? ওই ছেলেটাকে। কোন ছেলে? আরে যে ছেলে আমাদের সাথে টিকিট কাটছিল। ওই ছেলে এখানে আসবে কি করে? আমারও তো সেম প্রশ্ন। আমার মনে হয় ওর মাথায় ওই ছেলের মুখটা গেঁথে গেছে, সেজন্য যেদিকে তাকায় শুধু ওই ছেলেকেই দেখতে পাচ্ছে। আরে আমি সত্যি বলছি, ওই ছেলেটি এখানেই ছিল। এইখানে যদি থাকি তাহলে গেল কোথায়? এটাই তো ভাবনার বিষয়। এদিকে এরা তো নিজেদের মতো করে ভাবতে থাকে। অন্যদিকে সানির কাছে খবর চলে যায়। বস বস, আপনার খোঁজ করছিল একটা ছেলে এসে। কি বলিস? কে সেই ছেলে? সেটা তো জানি না, তবে খবর তো পেয়েছি একটা ছেলে খোঁজ করছিল। তাহলে তোরা এভাবে খোঁজ নিয়ে দেখ কে সেই ছেলে। ঠিক আছে বস। আর শোন, যদি খোঁজ পাস তাহলে আমার সামনে ওকে নিয়ে আসবি। ওই ছেলেকে আমি নিজের চোখে দেখতে চাই। ঠিক আছে বস, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাই যেন হয়। এইদিকে আকাশ বাসায় ফিরতেই আকাশের মা বাবা ওকে অনেক কথাই শুনিয়ে দেয়। সবটা সহ্য করতে থাকে, কেননা পাশে তাকিয়ে দেখে নীলাশা মন খারাপ করে বসে আছে আগে থেকে। সেজন্য বুঝতে পারে ও সকালে বাসায় না থাকাতে ওকে অনেক কথাই শুনিয়েছে সবাই। তুই এরপর থেকে বাইরে গেলে আমাদের বলে যাবি। কিন্তু মা, আমার কাজ আছে, সেজন্য বের হয়েছি। তোকে তো এখানে অনেক কষ্ট করে আনতে হয়েছে, আর তুই কিনা বলছিস তোর কাজ আছে। তা আমার কি কাজ থাকতে পারে না? তোর এখানে কি কাজ? দেশে থাকতে তো কখন বের হোস আবার কখন আসিস, তার তো কোনো কথা নেই। এখানেও তোর কাজ আছে। এত বড় হয়ে ও আকাশ, তুমি চাকরি না করে ঘুরে বেড়াও? আচ্ছা খালা, একটা কথা বলো, আমাদের যা সম্পত্তি আছে সবটার মালিক তো আমি। তাছাড়া যা কিছু আছে তা দিয়ে আমার তো দিন কেটে যাবে, সাথে আমার ছেলে মেয়ে, তাদেরও দিন কেটে যাবে। কথাটা শুনে নীলাশা হাসতে থাকে। এতক্ষণ পরে মেয়েটা একটু হাসলো। এতই যখন ইচ্ছে তখন বিয়ে করে ফেললেই তো পারিস। বেকার ছেলেকে কোনো মেয়ে কি পছন্দ করবে? তাছাড়া বাবার যা কিছু তাদেরকে তো মেয়েরা কিছু বলবে না, কিন্তু বলবে তো আমার কি আছে। সত্যি তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই কি ছোট নাকি? হয়েছে হয়েছে, তোরা এবার আর ঝগড়া থামা। আকাশ, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। বিকালে তুই আর নীলাশা ঘুরে আসবি কোথাও থেকে। এটা কোনো কাজ করলে তুমি? আমি কি করলাম? ও যদি আমার সাথে বের হয় তাহলে কোনো মেয়ে কি আমাকে পছন্দ করবে? তোর যা চেহারা, কোনো গাধাও তোর দিকে তাকাবে না। আমার দিকে না তাকালেও তোর দিকে ঠিকই তাকাবে। এবার ওদের ঝগড়া শুরু হবে। তখনই দুজনকে দুদিকে নিয়ে যায় ওদের মায়েরা। বিকেলে নীলাশা আকাশকে নিয়ে বের হয় সমুদ্রের দিকে। অন্যদিকে
দোস্ত, অনেক তো পার্কে ঘুরলাম, চল এবার সমুদ্র দেখে আসি। আসলেও সন্ধ্যার সময়ে সমুদ্র দেখার মজাটাই আলাদা একটা ব্যাপার। কিন্তু আশেপাশে কোনো সমুদ্র কি আছে? গুগল ম্যাপ দেখ। ওরা ম্যাপ চালু করে পাশে একটা সমুদ্র দেখতে পায়। মোটামুটি 30 মিনিটের রাস্তা, সেজন্য একটা ট্যাক্সি নিয়ে নেয়। এদিকে এরাও যেতে থাকে, আবার আকাশ নীলাশারও আসতে থাকে। এইদিকে আকাশ ওখানে আসে, সাথে ইরাও বান্ধবীদের নিয়ে আসে। তখনই ইরা ওখানে আকাশকে দেখতে পায়, কিন্তু ওর সাথে একটা মেয়েকে দেখে কিছুটা খারাপ লাগে। তাও ওইদিকে তানু আর তানিয়াকে নিয়ে আসে। ওরা তো আকাশকে দেখে আরও জোরে হাঁটতে থাকে। তানু তানিয়া কিছু বলার আগে ইরা আকাশের দিকে হাত বাড়ায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার পা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল যে এত দূরে চলে এসেছেন ঘুরতে? আসলে বান্ধবীরা হুট করে আসতে বলল, সেজন্য আমিও না করতে পারিনি। পা ভালো হতেই চলে এসেছি। তারা কোথায়? এই তো আমার পিছনেই আছে। ইরা সরে এসে ওদের সামনে আনে। তানিয়া তানু তো আকাশকে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে ওরা কথাও বলতে শুরু করে। ইরা তো ওদের কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক আগে থেকে চেনে একে অপরকে। তখন জিজ্ঞেস করে, তোরা কি চিনিস? আরে টিকিট কাটার সময়ে ওনার সাথেই তো কথা হয়েছে। তোরা কি কখনো ঠিক হবি না? কেন, কি করলাম? এটাই তো ওই ছেলে যে কিনা আমাকে বাঁচিয়েছে। কি বলিস তুই? ঠিকই বলেছিস, সেজন্য ওকে ভাইয়ের নজরে দেখবি। বয়ে গেছে আমার ভাইয়ের নজরে দেখতে। কি ব্যাপার, আপনারা কি নিয়ে এত ফুসুফুসু করছেন? ওরা বলতে চেয়েছে আপনার সাথে ওই মেয়েটাকে দেখে তো এখানকারই মেয়ে মনে হচ্ছে। ও তো আমার খালাতো বোন। গতকাল সন্ধ্যায় আমি এখানে এসেছি, সেজন্য ওর সাথে বেরোলাম। এখানে দাঁড়িয়ে কথা না বলার চেয়ে চলুন আমরা কোথাও বসে কথা বলি। ওইদিকে কফি শপ আছে, ওই দিকটাই আমরা কথা বলি তাহলে। ঠিক আছে, চলুন তাহলে। ওরা কফি খেতে খেতে কথা বলতে থাকে। সাথে সবার কিভাবে আলাপ হয় তা সবাই জানতে পারে এক এক করে। যেহেতু আপনারা গল্পের প্রথম থেকে শুনছেন, তাই আপনারা তো জানেন সবটাই। সেই জন্য নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। অনেকটা সময় আড্ডা দেওয়ার পরে, আচ্ছা, আমরা তাহলে কাল সবাই মিলে একসাথে আড্ডা দেব। কি বলেন? আমি একা একটা ছেলে এতগুলো মেয়ের পাশে হাঁটলে সবাই তো ভেবে নেবে আমি একাই 4টা বিয়ে করে ফেলেছি। 4টা করতে হবে না, আমাকে করলেই হবে, মানে একটা আর কি। সেজন্য আপনার নাম্বারটা দিন, যেন যোগাযোগ করতে পারি। কিন্তু আপনারা এই দেশের সিম পেলেন কি করে? হোটেল থেকে 3টা সিম দেওয়া হয়েছে। যতদিন থাকবো এইগুলো ইউজ করব, আবার যাওয়ার সময় এইগুলো ফেরত দিয়ে যাব। ঠিক আছে, নিন নাম্বার। নাম্বার দেওয়ার পরে আরও কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। তখন আকাশ খেয়াল করে সানির লোকরা কাকে যেন খুঁজছে। তখন আকাশের বুঝতে বাকি রইল না যে এরাই সানির লোক। সেজন্য ওদের 4 জনকে একটু সাইডে যেতে বলে। সাইডে কেন যাব? যা বলছি তা কর। তবে একটা কথা, আমার যা কিছু হয়ে যাক না কেন, তোমরা কিন্তু কোনোভাবেই আমার কাছে আসবে না। এক কথায় তোমরা যে আমাকে চেনো তা কোনোভাবেই বলা যাবে না। কিন্তু কি হয়েছে বলবেন তো? ওরা কারা, আপনাকে কেন খুঁজছে? এখন বলার সময় নেই। কথাটা বলে ওদের কফি শপে রেখে ওখান থেকে বের হয়। কেননা এখানে যদি ভিতরে থাকে আর ওই ছেলেগুলো আকাশের সাথে মেয়েগুলোকে দেখে, তাহলে মেয়েগুলোর জন্য ঝামেলা হবে। সেজন্য বের হয়। বের হতেই ওই তো সালা ওই দিকেই গেছে। এই বলে ওরা আকাশের দিকে ছুটে যায়। ওদের সমুদ্রের একটু কাছে নিয়ে আসে। ওই দাঁড়া। আরে আমি তো তোদের এখানে এনেছি কিছু কথা বলার জন্য। কি কথা বল? আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? আগে তোকে সাইজ করি, তারপর আমি তোর ব্যবস্থা করছি। বুঝতে পেরেছি, আগে তোদের সাইজ করতে হবে, বাকিটা পরে আমি তোদের থেকে জেনেই নেব। হো তাই নাকি? আগে তাহলে তোকে দেখতে হবে। এই বলে আকাশকে ওরা মারতে আসে। তখনই ওখানে ইরা আর বাকিরা চলে আসে। কেননা ওরা দেখেছিল ওই ছেলেগুলোর হাতে বন্দুক আর চাকু ছিল। সেজন্য ওরা ভয়ে আসে এখানে। ভাইয়া, এরা কারা? তোদের না বলেছি এখানে না আসার জন্য? ওদের হাতে এগুলো দেখে আমরা ভয়ে চলে আসি।
এসেছিস যখন তখন একটু সাইডে যা, ওদের সাথে আমি বোঝাপড়া করে নিই। ও তাই নাকি? তুই আমাদের মারবি? এইগুলো দেখছিস কি? সবটা দেখে আকাশ ঘাবড়ে যায়, কেননা এরা 5 জন, 2 জনের হাতে বন্দুক আর 3 জনের হাতে চাকু। যদি ওদের মধ্যে একজন নীলাশা, ইরা, তানু আর তানিয়ার উপরে অ্যাটাক করে, তখন ওদের বাঁচানো মুশকিল হয়ে যাবে। দেখো তোমাদের কাজ আমার সাথে, সেজন্য আমরা ওই দিকে যাই। চল তাহলে। ভাইয়া, আমরাও আসি। এই কথা শুনে আকাশের রাগ এতটা বেড়ে যায়, রেগে এসে নীলাশাকে একটা থাপ্পড় দেয়, সাথে চোখ রাঙিয়ে ওখান থেকে সরে যাওয়ার জন্য বলে। এমন চোখ রাঙানো দেখে ওরা ভয় পেয়ে অনেকটা দূরে সরে যায়। এবার আকাশও সুযোগ পায়। সেই সুযোগে ওদের একজনের হাত থেকে পিস্তল টান দিয়ে নিয়ে আসে, অন্য যার হাতে পিস্তল আছে তাকে মেরে ফেলে। পরিস্থিতি বুঝে বাকি 3 জন এবার ছুটে যায় নীলাশা আর ওদের দিকে, সেই জন্য দেরি না করে ওদের 3 জনকে গুলি করে। তবে ওদের শরীরে যদি একটা গুলিও মিস হতো, তাহলে যতগুলো গুলি মিস হতো ওই 4টে মেয়ের থেকে ঠিক ততজনই শরীরের গুলি লাগতো। ওরা তো চোখের সামনে এইগুলো দেখে অনেক ভয় পায়। এইদিকে এবার কি বলবি সানি কোথায়, নাকি তোকে আমি এখানে মেরে ফেলবো? বলছি। এই বলে লোকটা ঠিকানা বলতেই ওকেও মেরে ফেলে। ওকে মেরে এবার নীলাশার কাছে আসে। তুই আমাকে মারলি কেন? দেখ, এখানে তুই আমার ফুফাতো বোন, সেজন্য তোকে মেরেছি। তাছাড়া ওদের তো মারা ঠিক হবে না। কিন্তু তুই মারলি কেন সেটাও তো বলবি। তোমরা কি অন্ধ ছিলে? কতবার বলেছি আমার পেছনে না আসার জন্য, তাও কেন এলে? আসলে নীলাশার কোনো দোষ ছিল না। আপনি বের হওয়ার পরেই আমি খেয়াল করি ওরা 5 জন আপনাকে ফলো করছে, তাও গুলি আর চাকু নিয়ে। সেজন্য আপনার কথা চিন্তা করে আমি ওদের নিয়ে বের হয়ে আসি। সেজন্য নীলাশাও বারণ করেনি। এখন তো দেখলেন কতটা ভয়ঙ্কর ছিল। আপনারা যদি ওই লোকগুলোর আশেপাশে থাকতেন তাহলে 4 জনকেই মেরে ফেলতো ওরা, সেজন্য আমি আসতে বারণ করেছি। কিন্তু এত ভয়ঙ্কর লোকেদের আপনি একা কিভাবে কি করলেন, কিছুই তো বুঝে উঠতে পারলাম না। এখন কোনো কিছু বুঝতে হবে না, চলুন আপনাদের হোটেলে পৌঁছে দিয়ে আমি নীলাশাকে নিয়ে বাসায় যাব। তবে একটা কথা, কাল কিন্তু কোনোভাবেই হোটেল থেকে বের হবেন না। কি বলেন? আমরা তো ঘুরতে এসেছি। সেটাই তো, যদি একদিন ঘুরতে না বের হই তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। দেখ, উনি যখন বলেছে তখন কোনো একটা ব্যাপার তো আছে এখানে। অলরেডি এই লোকগুলো ওদের বসকে আপনাদের সবার ছবি পাঠিয়ে দিয়েছে। শুধু নীলাশাকে ছবিতে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদের ঠিকই বোঝা যাচ্ছে। সেজন্য ওরা যদি রাস্তায় পায় তাহলে পেট কেটে 2 ভাগ করে নদীতে ভাসিয়ে দেবে। প্লিজ এতটা ভয় দেখাবেন না। ঠিক আছে, কাল তাহলে বের হব না, কিন্তু পরের দিন বের হব। সেটা আমি বলে দেব। এখন নামুন। নামবো কেন? আপনাদের হোটেল চলে এসেছি, যা বলেছি তাই করবেন। যদি কিছুক্ষণ আগের মতো বেশি মাতব্বরি করেন তাহলে 3 জনেই মারা পড়বেন, কথাটা মনে রাখবেন। না, মনে থাকবে। ওরা হোটেলের ভিতরে চলে যায়। এদিকে আকাশ নীলাশাকে নিয়ে বাসায় আসে। বাসায় ঢোকার আগে একটু আগে কি হয়েছিল তা বাসার কেউ যেন না জানে। ঠিক আছে, জানবে না, কিন্তু ওরা কারা ছিল, তোকে কেন মারতে চাই সে চিন্তা আমার উপরে ছেড়ে দে। বলবি না? এটা সোজা বলে দিলেই তো পারিস। এই তো বুঝে গেছিস। ওরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে যে যার রুমে চলে আসে। রুমে এসে আকাশ ও স্যারকে কল দেয়। এখন বলো, কি জানতে পেরেছো? সকালে ওর ব্যাপারে জানার জন্য আমি খোঁজ নিয়েছি, ব্যাপারটাও জেনে গেছে। সেজন্য সন্ধ্যার পরেই আমার উপরে অ্যাটাক করেছে। তা তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি, তবে ওদের মেরে ফেলতে হয়েছে। কিন্তু সানি কোথায় থাকে, সে তথ্য তুমি বের করবে কি করে? সেটা আমি বের করে ফেলেছি। ও তাই নাকি? তাই কাল আমি বের হয়ে ওর উপরে অ্যাটাক করব। সেজন্য আমার কিছু লোক লাগবে। ওখানে আমাদের কিছু লোক আছে, আমি ওদের কল করে বলে দিচ্ছি। ওরা তোমাকে 20 মিনিটের মধ্যে কল দিবে। তারপর তুমি কিভাবে কি করবে তা ওদের বলবে, আর তোমার কি লাগবে তাও ওদের বলবে। ওরা সবটা নিয়ে আসবে তোমার জন্য। ঠিক আছে, কিন্তু সানিকে জীবিত লাগবে নাকি মৃত হলেও চলবে? ওকে জীবিত না হলেই চলবে, তবে মারার আগে একটা তথ্য তুমি জেনে নিও। কি তথ্য?
এরপর স্যার ওকে একটা তথ্য বলে। তথ্য শুনে আকাশ নিজেই অবাক হয়ে যায়, কেননা এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য ওর কাছে আছে সেই জন্য। চিন্তা করবেন না, আমি তথ্য জেনে নিজে এসে ওই কাজটা করব। আমাকেও জানিয়ে দিও, তাহলে তুমি আসার আগে আমি ওই সব ব্যবস্থা করে নিব। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে ওদের বলবো তোমার সাথে কথা বলার জন্য। ঠিক আছে। এইদিকে সব লোকদের কল দিয়ে বলতে থাকে, সবাইকে আকাশের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দেয়। রাত 12টা। সবার সাথে আকাশ কথা বলতে থাকে, কিভাবে কি করবে, কি কি লাগবে, এইসব বিষয় সবটা বলে দেয়। সবটা শোনার পরে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বলা জিনিসগুলো আজ রাতের মধ্যেই নিয়ে আসব। আমরা কিন্তু বিকেলে যাব, সেজন্য এত রাতে কিছুই করতে হবে না, সকালে সবটা ব্যবস্থা করলেই হবে। জি স্যার, তাই করব। তাহলে সবাই ঘুমাও। পরের দিন সকালে সানির কাছে খবর আসে ওর লোকেরা যে মারা যায়, সেই খবরটা আসে। তা শোনার পরে, ওরা মারা গেল কি করে? কেউ তো ওদের মেরে ফেলেছে। কিন্তু কারা হতে পারে? ওটাই তো বুঝতে পারছি না। তাহলে আর বুঝবে কখন? এখন আমাদের কি করতে হবে তা বলুন। তোমরা লোকজন লাগিয়ে দাও। ঠিক আছে বস। অন্যদিকে দুপুরবেলায় খাবার খেয়ে আকাশ বের হবে তখন। কি রে, কোথায় যাচ্ছিস তুই? কাজ আছে আমার। কিন্তু তুই তো বলেছিলি তুই বাসার বাইরে যাবি না। বলেছি, কিন্তু আমি যে যাব না সেটা তো বলিনি। তাছাড়া আমি বের হলাম, তুই সাবধানে থাকিস। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু পৌঁছতে রাত হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে, আমি বাকিদের বলে দেব। কিন্তু তুই যাবি কোথায়? তা নিয়ে এখন তোকে ভাবতে হবে না, গেলাম আমি। এই বলে বের তো হয়ে আসে। এদিকে বিকালে আরো 4 জন আসে। তারপর ওরা একটা পোশাক দেয়, সেই পোশাকটা পরে নেয়। আমি যা যা বলেছি সবটা নিয়ে আসা হয়েছে তো? আমি হিসেব করে সবটা নিয়ে এসেছি, কিন্তু বুলেট অনেক বেশি এনেছি। তা নিয়ে সমস্যা নেই, তবে সবাই সাবধানে থাকবে। ওরা কতজন আছে আমি ঠিক জানি না, তবে সবাই এই ছবিটা দেখো ভালো করে। এটাই হচ্ছে সানি। ওকে যে কোনোভাবে জীবিত লাগবে, কেননা ওর কাছে একটা সিক্রেট আছে যা আমাকে জানতে হবে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার এখন কি করব? আমার সাথে আসো, দুজন ওইদিকে যাও, দুজন অন্যদিকে যাও। কিন্তু স্যার আপনি। আমি একাই সামনের দিক দিয়ে যাব। কিন্তু এতে তো অনেক সমস্যা। স্যার সামনের দিক থেকে তো বিপদ অনেক বেশি। স্যার আমি আপনার সাথে আসি। বললাম তো, তোমাদের সেভ করাটা বেশি জরুরি। আচ্ছা, এবার সামনে আগাই আমরা। ঠিক আছে স্যার। একটু পরে ওরা সামনে এগোতে থাকে। সামনে যাকেই পাচ্ছে তাকেই মারতে থাকে, একে একে মারতে থাকে আর সামনের দিকে এগোতে থাকে। একটু পরেই, ওই বাইরে কিসের আওয়াজ? জানি না বস, তবে মনে তো হয় কেউ অ্যাটাক করেছে। তাহলে সবাইকে তাড়াতাড়ি বল রেডি হয়ে যেতে। জি বলতেছি। এবার শুরু হয় যুদ্ধ। একে একে লোক মারা যেতে থাকে, কিন্তু তাও যেন লোকই শেষ হচ্ছে না। স্যার এত লোক, সানিকে কখনো খুঁজে পাবো? আগে ভালো করে ওদের মারতে থাকো, সানিকে তো পাবোই ভেতরে। জি স্যার, দেখতেছি। টানা 30 মিনিট ধরে যুদ্ধ করার পরে ওরা সানির সামনে এসে দাঁড়ায়। সানি তো আকাশকে দেখে চিনতে পারে। কিরে তুই এখানে? আরে তুই আমাকে মনে রেখেছিস? তোকে আমি ভুলে যাব কি করে? তোর জন্য আমি বাংলাদেশ ছেড়ে এই দেশে এসেছি, আর তুই এখানেও আমার পিছন পিছন চলে এসেছিস। তুই কি আমার পিছন ছাড়বি না? দেখ, তোর কাছে আমার বেশি চাই না, শুধু একটা কথা জানার ছিল। কি কথা? আমাদের দেশে তুই কিছু বোমা লুকিয়ে রেখেছিস, সেগুলো কোথায় কোথায় আছে তা আমাকে বলে দে, আমি তোকে জানি ছেড়ে দেব। সত্যি বলছিস তো? সত্যি বলছি। সানি লোকেশন বলতে থাকে। সেই লোকেশন আকাশ ও স্যারকে বলে দেয়। আকাশ, আমি বোমাগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছি, ততক্ষণে তুমি একটা কাজ করো, সানিকে আদির হাতে তুলে দাও। আমি বোমাগুলো পাওয়ার পরে তারপর দেখি কি করা যায়। ঠিক আছে আদি, তুমি সানিকে এখান থেকে নিয়ে যাও। তুই না বললি আমাকে ছেড়ে দিবি? দিব, তবে আগে বোমাগুলো খুঁজে পাই, তারপর না হয় বাকিটা বলবো। আদি, নিয়ে যাও ওকে। আচ্ছা তাড়াতাড়ি করো, এখান থেকে আমাদের বের হতে হবে।
কেননা পুলিশ চলে আসলে তো আমাদের ঝামেলায় পড়তে হবে। সেটাই তো। কিন্তু আচ্ছা, তোমরা যাও, আমি প্রমাণগুলো নষ্ট করে দিই। কিন্তু এত সময় পাবে কি করে? আমি করে নেবো সবটা। তোমরা সানিকে নিয়ে যাও। ঠিক আছে স্যার। আদি আর বাকি অফিসার সানিকে নিয়ে চলে যায়। এদিকে আকাশ প্রমাণগুলো নষ্ট করতে থাকে, একে একে সব সিসিটিভি নষ্ট করতে থাকে, তার সাথে হার্ড ডিস্কগুলো ওখানেই পুড়িয়ে দেয়। আমার কাজ তো শেষ, এবার মানে মানে কেটে পড়ি। এইদিকে আকাশের হাত কেটে যায় প্রমাণ নষ্ট করার সময়, সেজন্য হাত থেকে রক্ত পড়তে থাকে। এরপর হসপিটালে সে হাতের রক্ত বন্ধ করে, হাত ড্রেসিং করে নেয়। রাত 10টায় আকাশ বাসায় ফেরে। কিরে, এত রাত করে ফিরছিস আর তোর হাতে ব্যান্ডেজ কেন? ও কিছু না আম্মু, হাত একটু কেটে গেছে। কেটে গেল মানে? কে করে কাটলো? এত প্রশ্ন কেন করো বলো তো? বললাম তো তেমন কিছু হয়নি। 4-5 দিনের ভেতরে ক্ষত শুকিয়ে যাবে। তা আমরা এখানে আর কতদিন আছি? এই তো আরো 3-4 দিন আছি। ও আচ্ছা, আমি রুমে গেলাম। এইদিকে রুমে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পুলিশের লোকেরা ওখানে এসে কোনো তথ্য পায়নি, সব তথ্য নষ্ট করে রাখা হয়েছে। সকালবেলা নাস্তা করে নেয়। কিছুক্ষণ পরে, আচ্ছা খালা, একটা কথা বলবো কি? কি কথা বল? আমিও তোমাদের সাথে বাংলাদেশে যেতে চাই কয়েকটা দিনের জন্য। এটা তো আরো খুশির কথা। তোর যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারিস, কোনো অসুবিধা নেই। তুই হঠাৎ বাংলাদেশে যেতে চাইছিস, ব্যাপার কি বলতো? কোনো ব্যাপার নেই আম্মু, লাস্ট কবে দেশে গিয়েছি তা তো জানি না, সেজন্য একটু তো ঘুরেই আসতে পারি। ঠিক আছে। দুপুরের পরে ইরা আকাশকে কল দিয়ে পরিস্থিতি জিজ্ঞেস করতে থাকে, সবটা হয়েছে কিনা। আকাশও বলে দেয়। সবটা শোনার পরে ওরা তো ভয় থেকে বাঁচলো, কেননা সারাক্ষণ ওরা ভয়েই ছিল। কিছুক্ষণ পরে, তাহলে চলুন আমরা বিকেলে দেখা করি আলাদাভাবে, মানে শুধু আপনি আর আমি। আমি তো একা আসতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই, কিন্তু কিন্তু আপনি কি করে একা বের হবেন? সেটাই তো বুঝতেছি না। তবে একটা কাজ করা যায়, ওদের নিয়ে বের হব, কিন্তু ওদের থেকে বলে আমি আর আপনি একটু আলাদাভাবে বের হব। বেশি গুরুত্বপূর্ণ কথা ছিল কি আমার সাথে? অনেকটা সেই রকম। ঠিক আছে, সন্ধ্যায় তাহলে দেখা করব। ঠিক আছে, তাই হবে। বিকালের পরে ইরা ওর বান্ধবীদের নিয়ে বের হয়। অন্যদিকে আকাশও একা একা বের হয়। যদিও নীলাশা আসতে চেয়েছে, কিন্তু ওকে ইচ্ছে করে আর আনা হয়নি। কিছুক্ষণ পরে ওরা সবাই একত্রিত হয়। তা এখন ঠিক আছে তো পরিস্থিতি? এখন আর কোনো ভয় নেই। চলুন আমরা ওই দিকটায় বসি। তা আপনার বান্ধবীগুলো? ওরা খাবার খাচ্ছে। ওরা খাবার খেতে খেতে মোটামুটি 30 মিনিট লাগিয়ে দেবে, ততক্ষণ কথা বলা যাবে। কিন্তু আপনি নিজে তো খেতে পারতেন। আসলে আমি আপনার সাথে খাবার খাবো বলে ওদের সাথে আর খাইনি। ভেবেছিলাম আপনার সাথে কথা বলবো আর সেই ফাঁকে দুজনে খাবো। ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার তেমন কোনো গুরুতর নয়। ও আচ্ছা, চলুন তাহলে। এরপর ওরা রাস্তার ধারে থাকা খাবারের স্টল থেকে খাবার নিতে থাকে। খাবার খেতে খেতে কথা বলতে থাকে। কথা শুরু করার আগে আকাশের ফোনে কল আসে। একটু অপেক্ষা করুন, আমি কথা বলে আসছি। ঠিক আছে। একটু দূরে এসে কথা বলতে থাকে। 2 মিনিট পরে, তাহলে সব বোমা পাওয়া গেছে? সব বোমা পেয়েছি আমরা। এবার সানিকে ওই দেশের পুলিশের হাতে তুলে দাও। আচ্ছা, আমি আদিকে বলে দেবো। একটা কাজ করো, কল অ্যাড করে ওকেও কল দাও। কল অ্যাড করে কল দেয়। তারপর স্যার আদিকে কিছু কথা বলে। আদি আকাশ দুজনেই শুনতে পায়। তখনই, স্যার, সানি কিন্তু এই গল্পের মূল ভিলেন না। সানির উপর আরো 2 জন আছে বস, যারা বাংলাদেশে আসবে, তাও 2 মাস পরে। এরপর ওখানে বোমা রেখে জায়গায় জায়গায় ধ্বংস করার চেষ্টা করবে। স্যার বলল, তোমাদের এগুলো কে বলল? তার উত্তরে আদি বলল, আমাকে সবটা সানি বলেছে, কেননা ওর উপর যারা আছে তারা যদি ওর সাথে কন্টাক্ট বা খোঁজ না পায়, তাহলে ওরা বাংলাদেশে একটা দল গঠন করবে আর ওদের মাধ্যমে সব রকম কাজ করবে। বুঝলাম না, বাংলাদেশ এদের কি ক্ষতি করেছে? ওরা এরকম কেন করতেছে? ভাবলাম সানিকে ধরার পর পুরো মামলা শেষ, এখন তো নতুন করে ঝামেলা শুরু হলো।
তা ওই দুইজন ব্যক্তির নাম ঠিকানা কিছু কি বলেছে? ওই দুজনকে সানি এখনো দেখেনি এবং কি নাম ও জানে না। ওরা নাকি সানির সাথে ওর আস্তানায় এসে দেখা করে যেত, কিন্তু ওদের ফোনে কখনো যোগাযোগ হতো না, না ওরা চেহারা কাউকে দেখাতো। আকাশ, তুমি তাহলে সানির সাথে আলাদাভাবে কথা বলে কিছু বের করতে পারো কিনা দেখিও। ঠিক আছে স্যার। কথা শেষ করে ইরার কাছে আসে। এসে দেখে ইরা বিড়বিড় করে কি যেন ভাবছে। কথা কি শেষ হয়েছে? তা কোন ছেলের সাথে কথা বললেন? আপনি কি করে জানেন ছেলে ছিল? এটা মেয়েরা বুঝতে পারে। বাহ, এরকম ট্যালেন্টও মেয়েদের আছে, জানা ছিল না। সেসব কথা বাদ দিই, এখন আমাকে এইটা বলুন, বাংলাদেশের কোন জায়গায় থাকেন আর পরিবারে আর কে কে আছে? পরিবারে আমি, বাবা মা আছি, মোট 3 জন। বাবার বিজনেস আছে আর মা সংসার চালায়। আর আপনি কি করেন? আপাতত বেকার আমি, বাবার বিজনেসে একটু একটু সাহায্য করি। তা তো বুঝলাম, তার ঠিকানা তো বলুন। ঠিকানা বলতে থাকে। ঠিকানা শোনার পরে ইরা একটু অবাক হয়। এই ঠিকানা তো আমার থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। তা আপনি কোথায় থাকেন? এবার ইরাও ওর ঠিকানা বলে। ঠিকানা শোনার পরে তাহলে আপনার বাবাও তো মনে হয় কোনো বিজনেসম্যান। অত বড় না যত বড় আপনার বাবা। আপনি কি করে বুঝলেন? এমন একটা ঠিকানার কথা বললেন যে ঠিকানায় মধ্যবিত্ত তো দূরের কথা, আমারও থাকার কথা চিন্তা করি না। ও আচ্ছা, তাই বলুন। তা আপনার কোনো পছন্দের কেউ আছে? যদি এতটা ব্যক্তিগত প্রশ্ন করা ঠিক হয়নি। আসলে ওই রকম ভাবে কাউকে পাইনি। কি বলেন, কোনো শারীরিক সমস্যা নেই? জিএপের সাথে শারীরিক সম্পর্কের মানে কি? অনেক কিছুই আছে। কি বলেন? আমি তো আগে জানতাম না। তাহলে শুনুন। ইরা আকাশকে কিছু কথা বলে। সবটা কথা শুনে আকাশ তো একটু বেশি অবাক হয়। সবটা বলে এবার ইরা লজ্জায় চুপ হয়ে যায়। বিশেষ করুন, আপনি যা ভাবছেন মোটেও তেমন কিছুই না। আসলে আমি তো এখন বেকার। বেকার অবস্থায় কয়টা মেয়ে আছে যে তার বয়ফ্রেন্ডের পাশে থাকে? ভালো কথা মনে করিয়ে দিলেন। তা বেকার না থেকে আপনার বাবার ব্যবসায় তো সাহায্য করতে পারেন। এটা কি কোনো পরিচয় হবে আমার? দেখুন, আপনার বাবাকে তো আমি দেখিনি, তবে ওনার বয়স 55+ হবেই। ওনার সাথে অফিসে কাজকর্ম শিখে নিলেই তো পারেন। একটা সময় তো আপনাকেই পুরো অফিসটা দেখাশোনা করতে হবে। অফিসে যাই, তবে মাঝে মাঝে। কিন্তু আপনি আমাকে নিয়ে এত ভাবছেন কেন? আরে এমনিতেই। আমি কিন্তু এতটাও অবুঝ নই। ও তাই নাকি? তা কি বুঝলেন? যখন সময় হবে আপনাকে জানিয়ে দেব আমি। এখন বললে সমস্যা কি? একটু আগে যে ইতিহাস বললেন আর ভূগোলের মতো আকৃতির উদাহরণ দিলেন, এখন আমি যদি বাকিটা বলি তাহলে তো লজ্জায় এখানেই অজ্ঞান হয়ে যাবেন। থাক থাক, আর বলতে হবে না। তাহলে এবার ওদের কাছে যান, নয়তো ওরা টেনশন করবে। আচ্ছা, এখানে আর কতদিন থাকবে? আমি কাল আর পরের দিন আছি। বাবা মা কালকেই ফিরে যাবে। আমি নীলাশাকে নিয়ে পরের দিন বা আরো একটা দিন থাকা পড়বে। নীলাশা কি আপনার শুধু খালাতো বোন, নাকি বোনের বাহিরেও স্পেশাল কিছু আছে? আরে না, ও আমার বোনের মতো, ওর বেশি কিছুই না। আসলে ও বাংলাদেশে খুব কম যায়। আমি কখনো এখানে আসলে আমাদের সাথে যাই। এরপর ওর বাবা মা যখন আমাদের দেশে আসে তখন ওদের সাথে আবার ফিরে আসে। ও আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আমরা 5 জন কি একসাথে যেতে পারি না? আচ্ছা, আমি কাল জানাবো। তাছাড়া আমার এখন একটু কাজ আছে, আমি কাজ শেষ হলে বলতে পারবো। সমস্যা নেই, তুমি যেদিন বলবে সেদিন আমরা যেতে পারবো। সরি, তুমি করে বলে ফেলেছি। সমস্যা নেই, তুমি করেই বলতে পারেন। আচ্ছা, তাহলে জানাবেন আমাকে, আমি অপেক্ষায় থাকবো। আমি তাহলে এখন যাই। তা তুমিও চলো আমাদের সাথে। আমি মেয়েদের থেকে একটু দূরেই থাকি, আবার তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। আমি কিছু ভাবিনি এবার। চলি তাহলে। ওখান থেকে আকাশ চলে আসে আদির কাছে। আদি সানির সাথে বসে আছে। তখন ওখানে আকাশও আসে। স্যার, ও তো
ওই দুজনের নাম বলেনি। কিরে, নাম কি বলবি নাকি আমি তোকে? আমি একটা শর্তে বলবো ওদের নাম। কি শর্ত, তাড়াতাড়ি বল। শর্ত হলো ওদের নাম আর ছবি দেওয়ার পরে আমাকে ছেড়ে দিতে হবে। তা তো দিবই। সানি ওদের দুজনের নাম আর ছবি আকাশকে দেখায়। ছবি আর নাম দেখে এদের তো এই দেশের মনে হচ্ছে না। ঠিক ধরেছ, এদের মধ্যে একজন আমার দেশের, আরেকজন আমি ঠিক চিনি না। হয়তো আমার দেশেরটাকে ধরলে বাকিটার সন্ধান পাবো। তবে একটা কথা। আবার কি কথা? ওদের দুইজনের উপরে আর কেউ আছে কিনা সেটা তো আমি জানি না, এটা ওরাই বলতে পারবে। বুঝলাম না তোরা এমন কেন? তোদের বসের কোনো শেষ নেই। তোরা আসলে কি চাস বলতো? প্রথমত তো চেয়েছি টাকা, কিন্তু আমাদের তো কোনো টাকাই আসতো না, সেই জন্য আমি এই পথে নেমেছি। এখন আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে। কিন্তু তুই এই দেশে কিভাবে আসলি? এখানে আমি মাঝে মাঝে আসতাম, সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না আসতে। ও আচ্ছা, তাই বল। আদি, ওকে তাহলে নিয়ে যাও। আমাকে তো বলেছিলি ছেড়ে দিবি। তোকে ছেড়ে দিলে তুই যে নতুন করে আবার কোনো গ্যাং তৈরি করবি না, তার কি কোনো গ্যারান্টি আছে বলতো? তোরা আমাকে ধোঁকা দিলি। তুই যদি শত শত মানুষকে ধোঁকা দিতে পারিস, তাহলে আমি কেন পারবো না? তাছাড়া আদি, ওনাকে তোমার হেফাজতে রাখো বা পুলিশের হাতে তুলে দাও। ঠিক আছে স্যার, আমি দেখি কি করা যায়। আমি তাহলে স্যারকে সবটা বলে দিই। জি স্যার, তাই করুন। আমি কাল বাদে পরের দিন চলে যাব দেশে। এরপর হয়তো আমাদের আর দেখা হবে না, সেজন্য নিজেদের খেয়াল রেখো। আপনিও নিজের খেয়াল রাখবেন। চলি তাহলে। জি স্যার, আসুন। 1 ঘন্টা পরে স্যার কল করে। কল দিয়ে সানির ব্যাপারে সবটা জিজ্ঞেস করতে থাকে। সবটা বলার পরে তাহলে বলো, ওই লোকটার নাম? আকাশ নাম বলে। নাম শুনে তো অনেক বেশি অবাক হয়, কেননা উনি বাংলাদেশের অনেক বড় পোস্টে আছেন। উপযুক্ত প্রমাণ ছাড়া ওনাকে কোনোভাবে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু সানির কথা শুনেও তো আমরা একসঙ্গে যেতেও পারবো না। একটা কাজ করুন, লোক লাগিয়ে দিন, ওরা তথ্য জোগাড় করবে। ঠিক আছে, আমি তাই করতেছি। ঠিক আছে, রাখি তাহলে। এইদিকে কাজ শেষ করে রাতে বাসায় ফেরে ততক্ষণে আকাশের বাবা মা ওনাদের ব্যাগ গুছিয়ে রেখেছে, কেননা ওনারা সকালে বের হয়ে যাবেন। সকালবেলা সবাই এয়ারপোর্টে আসে। আচ্ছা, আমরা তাহলে আসি। তুই নীলাশাকে নিয়ে সময় মতো চলে আসিস। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা সাবধানে যেও। খালা, আমি সময় মতো চলে আসবো। আসে তাহলে। ওনারা ভিতরে চলে যায়। এদিকে আকাশও ওদের জন্য টিকিট কেটে নেয়। টিকিট কাটার সময় ইরাকে কল দিয়ে ওদের পাসপোর্টের নাম্বার দিয়ে টিকিট কেটে নেয়। তারপর টিকিটগুলো হাতে নেয়। আচ্ছা, তুমি যাওয়ার সময় হোটেলে এসে আমাকে টিকিট দিয়ে যেও। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে বলেছি বাবাকে কল দিয়ে। ঠিক আছে। একটু পরে আকাশ হোটেলের সামনে আসে। ইরাও নিচে নামে, ওর কাছে টিকিটগুলো দিয়ে দেয়। ব্যাপারটা কি বলো তো? কই কোনো ব্যাপার? আরে ইরা, তুমি কোথায় যাচ্ছ? আমি তো রুমে যাচ্ছি। আচ্ছা, আমার কেন জানি মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিরকম প্রশ্ন? না থাক, বাংলাদেশে এসে বলবো। সিরিয়াস কিছু হয়েছে কি? তেমন কোনো সিরিয়াস বিষয় না। আচ্ছা, আমরা চলি তাহলে। আরে বলে তো যাবে কি হয়েছে। আরে ও মজা করছে। আচ্ছা, কাল বাদে পরের দিন ফ্লাইট, সেজন্য এয়ারপোর্টে 2 ঘন্টা আগেই আমাদের পৌঁছতে হবে। সমস্যা নেই, চলে আসবো। এইদিকে সবটা সামলে নেয়। পরের দিন আকাশ নীলাশাকে নিয়ে শপিং করতে আসে, কেননা আকাশ ওর জন্য কিছু নেবে, তার সাথে নীলাশাও ওর জন্য কিছু কসমেটিক্স নেবে। সেই জন্য ওরা শপিং করছে, তখনই দেখা হয় ইরার সাথে। তবে ইরাও ওদের দেখে চমকে ওঠে। আরে, এত চমকানোর কিছুই হয়নি। আমি তো জানতামই না তোমরা এখানে আসবে। কিন্তু আমি জানতাম তোমরা যে এখানে আসবে। আকাশ ভাইয়া নিশ্চয়ই তোমাদের কল দিয়ে বলেছে এখানে আসার জন্য। আরে না, সত্যি বলছি, আমি তোকে কোনো কলও দেই নাই। আচ্ছা, দেখা যখন হয়েছে তখন আমরা বাকি কথা না বলে শপিং করে নিই। তোরা তাহলে ওইদিকে যা, আমি ওইদিকে যাই।
আমাদের সাথে আসলেই তো পারেন। মেয়েদের স্টলে আমি আমার জন্য তো কোনো কিছু পাবো না। আচ্ছা, তাহলে তুমি আমার জিনিসপত্র কেনা হয়ে গেলে এখানে চলে আসিও। এটাই ভালো হবে। এদিকে 30 মিনিটের ভিতরে আকাশের শপিং শেষ। এবার ভিতরে এসে দেখে ওরা এখনো জামা নিচ্ছে। তোমাদের হয়েছে কি? আরে আমি তো তেমন কিছুই নেব না, ওদের দুজনের শেষ। ইরা ভিতরে গেল ড্রেসগুলো দেখতে। আচ্ছা, তাহলে তো তাড়াতাড়ি কেনাকাটা হয়ে গেল তোদের। ওই আর কি। আকাশ চারদিকে একটু হাঁটতে থাকে, তখনই ইরার কল পায়। কিন্তু এই সময় ইরা কেন কল করবে সেটাই আকাশ বুঝতে পারেনি। সেই জন্য জি বলুন। একটু ট্রায়াল রুমের সামনে আসতে পারবেন? আমি কেন আসবো? আসলে আমি একটা জামা পরেছি, কিন্তু এখন খুলতে পারছি না। তানু আর তানিয়াকে যদি কল করতাম, ওরা উল্টে হাসা শুরু করতো। সেজন্য তোমাকে কল দিলাম। প্লিজ একটু সামনে আসো। আকাশ সামনে এসে দাঁড়ায়, আবার ইরাকে বলে, কিন্তু ইরা এবার ভিতরে যাওয়ার জন্য বলে। এতে আকাশ আরও আশ্চর্য হয়, কিন্তু ইরার জোড়াজুড়িতে ভিতরে আসলো। এবার জামাটা খুলতে সাহায্য করুন। তাই বলে আমি? তাহলে কি এখানকার সেলসম্যানকে ডেকে এনে খুলবো নাকি? আচ্ছা, আমি করছি। 2 মিনিট ধরে চেষ্টা করেও পাচ্ছে না। ড্রেস অনেক টাইট হয়ে আটকে আছে। জোরে টান দিলেই ইরা ব্যথা পাচ্ছে। আমি তো ব্যথা পাচ্ছি। আকাশ এবার কোনো উপায় না পেয়ে একটানে পুরো ড্রেসটা ছিঁড়ে নেয়। এতে ড্রেস আলাদা হয়ে যায়। এবার ইরার দিকে তাকিয়ে আকাশ নিজেই অবাক হয়। ইরা তো আকাশের এমন চাউনিতে কিছু বলতেও পারছে না, আবার চিৎকার যে করবে তাও পাচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে, তোমরা ড্রেস পরে বাইরে বের হয়ে আসো। বাইরে কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু এই ড্রেস? ড্রেসের পেছনে পড়ে না থেকে আগে নিজেকে ডাকো। আর কিছুক্ষণ এভাবে পড়ে থাকলে তো আমি পরে আর তুমি কি শুনি? নিজেকে ধরে রাখতে পারবো না। পরে নয়তো অনেক কিছু হয়ে যাবে। ড্রেসের পাউন্ড তো দিতে হবে। বাইরে এসে বলবে ওটা তুমি ছিঁড়েছ। তুমি ছিঁড়েছো এই কথা বললে দোষ হবে কি? তাহলে তো সবাই জেনে যাবে আমি ভেতরে ছিলাম। ও তাই তো। আচ্ছা, বাইরে যাও। তবে একটা কথা, তুমি কিন্তু প্রথম কোনো ব্যক্তি যেভাবে আমাকে দেখেছো। তবে বাইরে কাউকে বলো না কিন্তু। সব পাঠক তো জেনে গেছে। ওরা জানলেও তো অন্য কাউকে বললে কোনো কাজ হবে না, কেননা ওরা তো আমাকে চেনে না। কিন্তু আমাকে তো চিনে। আমি তাহলে যাই এখন। যাওয়ার আগে তোকে একটা গিফট দেই। এখানে আবার কি গিফট দেবে? আকাশ অন্য কিছু বলতে চাইবে তার আগে 3 মিনিটের একটা ঘটনা ঘটে যায়, যা আপনাদের শুনতে হবে না। ঘটনা শেষ। আকাশ বাইরে এসে দাঁড়ায়। ওখানে দাঁড়ানোর সাথে সাথে দেখে তানু, তানিয়া, নীলাশা ওরা এই দিকে আসছে। সেই জন্য মোবাইল বের করে কথা বলার ভান করে। ওকে দেখে, কি রে ভাইয়া, তুই এখানে কেন? কথা বলছি। কার সাথে কথা বলছিস? এখানে তো কেউ নেই। ফোনে কথা বলছি। তা ইরা তো ড্রেস চেক করতে এসে বের হওয়ার কোনো নামই নেই। এটাই তো দেখতেছি। ওদের কথার ভিতরে ইরাও বের হয়ে আসে। তবে একটা ড্রেস পুরো ফাটা দেখে ওরা প্রশ্ন করতে থাকে। পরে ওদের একটা ভুজুং ভাজুং বুঝিয়ে দেয়। তারপর কাউন্টারে এসে এই জামার বিল সাথে ওই জামাটার আরেকটা সাইজ বড় দেখে নিয়ে নেয় জামা। এবার ওরা যে যার মতো চলে যায় বাসায়। ওখানে ঘটে যাওয়া ঘটনাগুলো ইরা ভেবেই লজ্জা পাচ্ছে, কেননা ওখানে যা কিছু হয়েছে মনে হচ্ছে ইরা না চাইতেও করেছে সবটা। পরের দিন দুপুরবেলায়, খালা আমি তাহলে গেলাম। আপনারা দুজন 10-15 দিন পরে যাবেন। তারপর ওখানে আমাদের সাথে কিছুদিন থেকে তারপর নীলাশাকে নিয়ে ফিরবেন। চলো তোমাদের এয়ারপোর্টে পৌঁছে দিই। লাগবে না খালা, ড্রাইভার তো গাড়ি নিয়ে আসবে। দোয়া করবেন খালা। আকাশ নীলাশার খেয়াল রেখো, ও যা ফাজিল। চিন্তা করবেন না, আমি ওর সাথেই থাকবো। ওকে একা কোথাও যেতে দেব না। নীলাশা সাবধানে থাকবি। ঠিক আছে, তবে তোমরা যাওয়া ছাড়া কিন্তু আমি আসবো না। ঠিক আছে, চলে আসবো আমরা। নীলাশা ওর মাকে বিদায় দিয়ে চলে আসে এয়ারপোর্টে। এরপর ইরা সহ বাকিরা একসাথে সব ঝামেলা শেষ করে প্লেনে এসে বসে। আকাশের এক পাশে নীলাশা আর অন্য পাশে ইরা, তানু আর তানিয়া। এর পরের সিটগুলোতে পুরো প্লেনে ওরা বকবক করতে করতে যায়।
কিন্তু ইরা যতই কথা বলে না কেন আকাশের দিকে তাকাতে বারবার লজ্জা পাচ্ছে, তাও নিজেকে সামলে নেয়। কয়েকটা ঘন্টা পরে ওরা বাংলাদেশে এসে নামে। এইদিকে আকাশ আর নীলাশার জন্য গাড়ি পাঠিয়ে দেয়, অন্যদিকে ইরার জন্যও ওর বাবা গাড়ি পাঠায়। এরপর ওরা যে যার মতো বাসায় আসে। বাসায় আসার পরে ইরা, তোর এখন আসার সময় হলো। কি করব বল? তোমরা নানুর বাড়িতে গেলে, কবে ফিরবে কিছুই বলনি। কিন্তু তুই যে দেশের বাহিরে যাবি তা আমাদের একবারও তো জানতে পারতি। তোমাকে আমি বললে তো তুমি যেতে দিতে না, সেজন্য আমি বাবাকে বলেছি। তোমার আশকারা পেয়ে ওর এই অবস্থা। আমাদের একমাত্র মেয়ে, একটু তো শখ থাকবেই। তোমাদের বাবা আর মেয়ের ভালোবাসা দেখলে মনে হয় আমি এই বাসায় ভাড়ায় থাকি। শুধু ওর ফাইনাল পরীক্ষা হোক, তারপর ওকে বিয়ে দিয়ে আমি বিদায় করব। ওর বয়সই কত হয়েছে? এই বছরের পরীক্ষা শেষ হতে হতে 24 হয়ে যাবে। এরপর যদি বিয়ে না দেই তখন তো ওর মতো বুড়িকে কেউ বিয়ে ও করবে না। আমি মাঝে মাঝে না বুঝি না, সত্যি তুমি আমার মা তো, নাকি কোথাও থেকে কুড়িয়ে এনেছো আমাকে? মার খেতে না চাইলে রুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। যাচ্ছি আমি। ওখানে ঝামেলা তো শেষ হলো। কিছুক্ষণ পরে পরিস্থিতির সমাধানে আসতে থাকে। অন্যদিকে রাতের বেলায় ইরা আকাশকে কল দেয়। কেমন আছেন? ঠিক মতো পৌঁছালে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিকভাবে পৌঁছালাম, এমনকি এখন শুয়ে আছি। পাশে কি কেউ আছে নাকি? আমি কি বাচ্চা নাকি যে পাশে কেউ থাকবে? অনেকে তো থাকতে পারে। কাল তো আমার ভার্সিটি আছে, তা ওখানে আসতে পারবেন? সেটা আসা যায়, তবে একা আসবো নাকি সাথে কাউকে নিয়ে বের হবো? যেমনটা তোমার ইচ্ছে, তবে একা আসলে ভালো হয়। ঠিক আছে। পরের দিন সকালে ইরা ভার্সিটিতে আসে, ওইদিকে আকাশও সকালে বের হয়। ভার্সিটিতে ওরা দুজনে দেখা করে। তখন কি ব্যাপার, কোন অনুষ্ঠান হবে? শুনলাম তো কোনো মন্ত্রী যেন আসবে। ও আচ্ছা। তবে এখানে বেশিক্ষণ থাকা যাবে না একসাথে। ভার্সিটিতে কি ছেলে মেয়ে একসাথে কথা বললে অনুষ্ঠানে এসে এখনো ঝামেলা ঘটে? অনেকটা ওই রকমই। তার উপর আজকে মন্ত্রী আসবে, ব্যাপারটা সব মিলিয়ে একটু সিকিউরিটি তো থাকবেই। তাহলে এখানে কেন এনেছো, দেখা করার জন্য? কেননা আব্বু সকালে আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে উনি চলে গেছে, সেজন্য বাইরে যে দেখা করব সেটাও পারছি না। কেননা বাইরে কাউকে যেতে দিচ্ছে না, অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেবে না। তাহলে আমরা ওই পাশের গাছের নিচে বসে কথা বলি বা ক্যান্টিনে। তুমি কি সবটা চেনো? আমি ওই ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। ও তাই নাকি? এখন চলো তাহলে। ওরা কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে মন্ত্রী চলে আসে। উনি এসে ভাষণ দিতে থাকেন। কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। তখনই মন্ত্রীর কিছু লোক ছাদে ওঠে, ওখানে আকাশকে দেখতে পায়। ওই তোরা উপরে কি করছিস? লুডো খেলছি, তুই খেলবি নাকি? আমাকে দেখে কি তোর খেলোয়াড় মনে হয়? তাহলে উল্টো পাল্টা প্রশ্ন কেন করছিস বল? তাহলে আর কি করব বল, তুই একটা সুন্দরী। বাকি কথা শেষ করার আগে ওই লোকটাকে ঘুষি মারে। এতে বাকিরা আসে মারার জন্য, ওদেরও মেরে অবস্থা কাহিল করে ছেড়ে দেয়। এরপর থেকে যদি এরকম বাজে কোনো কথা বলতে শুনি বা দেখি তাহলে জানে মেরে ফেলবো। কিন্তু তুই জানিস না আমরা কারা? তোদের মন্ত্রী তো নিচে, যা ওনার কাছে। ওরা মার খেয়ে চলে যায়। ইরা তো বুঝতে পেরেছে কেন ওদের মারলো, তাও না বোঝার ভান করে আকাশকে জিজ্ঞেস করে, দেখো তোমাদের নিয়ে কেউ বাজে মন্তব্য করবে এটা আমি মেনে নিতে পারবো না। কেন কেন? কারণ আমি যে তোমাকে। আমাকে কি বলো? চুপ করে আছো কেন, বলো। না কিছু না, এখন চলো নিচে যাই। নিচে যদি ওরা আমাকে ধরে? কিছু হবে না। ওরা নিচে নামে। নিচে নামার পরে ইরা আকাশের মুখটা ঢেকে নেয় ওড়নার কিছু অংশ দিয়ে। এদিকে আকাশ মন্ত্রীর কিছু ছবি উঠিয়ে ওর স্যারকে পাঠিয়ে দেয়। ভার্সিটি থেকে বের হয়ে চলে আসে পার্কে। বাকি সময়টা ওখানে কথা বলতে থাকে। ওই সময় ইরা লক্ষ্য করে আকাশ শুধু ওর দিকেই তাকিয়ে আছে। আশেপাশে এত এত মেয়ে আছে, তাও কারোর দিকে তাকাচ্ছে না।
আচ্ছা, তোমার জন্মদিন কবে? আকাশ ওর জন্ম তারিখ বলে, যা 7 দিন পরে ছিল। তা পার্টি কি হবে? আমি জন্মদিনে পার্টি করি না, না জন্মদিন পালন করি। ওয়াও, তাহলে তো ভালোই। আচ্ছা চলো তাহলে দুপুরে লাঞ্চ করে বাসায় যাই। ঠিক আছে। ওরা খাবার খেয়ে বাসায় চলে যায়। এদিকে দিন যেতে থাকে। ইরাও ওর ক্লাস করতে থাকে। অন্যদিকে নীলাশাকে নিয়ে আকাশ আশেপাশে অনেক জায়গায় ঘুরতে থাকে। কয়েকটা দিন পরে আকাশের জন্মদিন চলে আসে, সেজন্য ইরা ওকে কল দেয়। রাতে কি ফ্রি আছো? আছি তো। আমার বাসার নিচে আসতে পারবে? বাসার নিচে কেন? কোনো প্রয়োজন আছে কি? নিচে বলতে বাসায় উঠে আসো, বাবা মা কেউ থাকবে না। এই তুমি কি উল্টোপাল্টা কিছু করার চিন্তা করছো নাকি? আরে ওইগুলো কিছুই না, তুমি আসো তো আগে। ঠিক আছে, আসতেছি। কিছুক্ষণ পরে আকাশ রেডি হয়ে বের হতে যাবে, তখনই নিরাশা জিজ্ঞেস করে, কিন্তু ওকে কিছু একটা বুঝিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে বাসার নিচে আসে। বাসার নিচে আমি, কিন্তু দারবান তো আছে। আরে বাইরের দিকে দেওয়াল টপকে আসো। আমি এখন দেওয়াল টপকে আসবো? আসতে হবে। এই বলে ইরা কল কাটে। দেয়াল টপকে আকাশ বাসার ভিতরে আসে। তারপর ইরার বলা কথা অনুযায়ী রুমে এসে টোকা দিলে ইরা দরজা খুলে দেয়। ইরা শাড়ি পরেছে, যা দেখে আকাশ তো অনেক অবাক হয়। রুমে ঢোকার সাথে সাথে আকাশের চোখ বেঁধে দেয়। চোখ কেন বাঁধলে? সারপ্রাইজ আছে। তারপর টেবিলের সামনে এসে দাঁড় করে। কিছুক্ষণ পরে চোখের বাঁধন খুলে দিয়ে হ্যাপি বার্থডে আকাশ অ্যান্ড আই লাভ ইউ কথাটা বলে আকাশের দিকে একগুচ্ছ গোলাপ ফুল এগিয়ে দেয়। ফুলগুলো আকাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইরা তো বসে আছে আকাশ কি বলবে তা শোনার জন্য। যদিও আকাশ ইরাকে পছন্দ করে, তাই আই লাভ ইউ টু ইরা। আকাশ এই কথাটা বলাতে ইরা তো খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে কিস করে বসে। টাল সামলাতে না পেরে ওরা দুজনে খাটে পড়ে যায়। এরপর 20 মিনিট পরে, সরি আমি ইচ্ছে করে। আচ্ছা আগে কেক তো কাটো। অনেক ভালো কিন্তু কেক। কেক তো অনেক আগেই কেটে ফেলেছি। তুমি কি লজ্জা দিবে নাকি কেক কাটবে? এরপর কেক কাটে। রাতে ইরা যদিও অনেকবার বলেছে আকাশকে থাকার জন্য, কিন্তু এখানে থাকা ঠিক হবে না, সেই জন্য আর থাকেনি। তাও ওই বাসায় রাত 4টা পর্যন্ত ছিল। এরপর ইরাকে বুঝিয়ে চলে আসে ওখান থেকে। আকাশ ওর বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যায়। এরপর রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় নীলাশা কেক নিয়ে এসে অনেক রেগে যায় আকাশের উপরে, যার কারণ ওকে উইশ করার আগেই তো আকাশ চলে যায়, সেই জন্য। তাও অনেক কিছু করার পরে নীলাশার রাগ ভাঙে। এরপর ওরা আবার কেক কাটে। ওই দিন দুপুরের পরে আকাশ অফিসে আসে। স্যার এখন কি করবেন? কিন্তু সানির বক্তব্য অনুযায়ী ওনাকে তো কোনো কিছুই করতে পারবো না। কিন্তু স্যার এভাবে বসে থাকলে কি চলবে বলুন? কিন্তু তোমার মাথায় কোনো বুদ্ধি থাকলে বলো। ওনার বাসায় আমাদের কোনো লোক ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ওদের তো চিনে যাবে। আমাকে তাহলে একটু সময় দিন, আমি আদিকে এখানে আসতে বলি। আদি তো লন্ডনে থাকে, ও কেন এখানে আসবে? ওকে আনলে ওরা কেউই কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তোমার যেভাবে ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, আমি তাহলে আসি স্যার। ওখান থেকে বের হতে ইরা কল দেয়। কল দিয়ে ওদের বাসায় আসতে বলে। আবার আসতে বলাতে একটু অবাক হয়। এখন কেন আসবো? ভোর রাতেই তো এসেছি। বাবা মা কি করে জানি বুঝে গেছে। কি বুঝে গেছে? বাবা মা সকালে এসেছে, এসে আমার ঘাড়ে দাগ দেখতে পায়, সেজন্য আমাকে প্রশ্ন করে। আমি পরে তোমার কথা বলে দিয়েছি। বাবা মা তোমার সাথে দেখা করতে চায়, তোমাকে এখানে আসতে হবে। আচ্ছা আমি 2 ঘন্টার মধ্যে আসতেছি। বাসায় যাব, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি। ঠিক আছে আসো, আমি ততক্ষণে বাকিটা তৈরি করে রাখতেছি। এইদিকে সবটা নিয়ে ভাবতে থাকে। আবার আদিকে কল দিয়ে এই দেশে আসার জন্য বলে দেয়। অন্যদিকে আকাশ বাসায় আসে। তখন নীলাশা বায়না ধরে বাইরে থেকে ঘুরে আসার জন্য। চল ভাইয়া, আমরা বাহির থেকে ঘুরে আসি। আমার তো কাজ আছে। তোর আবার কি কাজ? ও তুই বুঝবি না, কাল নিয়ে যাব। সত্যি বলছিস তো? সত্যি বলছি। আচ্ছা, তোর গলায় এটা কিসের তার? কার গলায়? তোর কথা বলছি আমি। কই দেখি তো। আয়নার সামনে দাঁড়িয়ে একটু অবাক হয়। তারপর নীলাশাকে কোনো রকমে অন্য কিছু বুঝিয়ে দেয়। বোঝানো শেষ হলে
আর কিছু কি বলবি? না থাক, আমার সময়ে ফুচকা আনছি তো। তুই কবে থেকে ফুচকা খাস? তোকে এত কিছু জানতে হবে না, তোকে যা বলছি তাই করছি। এইদিকে অনেকটা টেনশন নিয়ে আকাশ ইরাদের বাসায় আবারও দেয়াল টপকে ভিতরে আসে। তবে আজকে দরজা খোলা দেখে আকাশের ভীষণ ভয় হচ্ছে। কেননা ভিতরে আবার কোনো ঝামেলা হলো না তো, নাকি অন্য কোনো কিছু অপেক্ষা করছে আকাশের জন্য। একটু একটু করে বাসার ভিতরে আসে, কিন্তু পুরো বাসা ফাঁকা, কেউ কোথাও নেই। সেই জন্য ইরা 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 কোথায় তুমি? কিন্তু কেউ কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। সেই জন্য বাকি রুমগুলো চেক করতে থাকে, তাও কাউকে দেখতে পায়নি। পরে ছাদে আসে দেখার জন্য, কিন্তু ছাদে উঠে দেখে ইরা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর আশেপাশে আর কেউই নেই। সেজন্য ভয়ে ভয়ে ইরার কাছে যায়। ইরা ইরা তুমি ঠিক আছো? এই বলে ইরাকে ধরতে যাবে, তখনই আচমকা পিছন থেকে কেউ আকাশকে ডাক দেয়। পিছনে তাকিয়ে আকাশ অবাক হয়ে যায়। এবার পিছনে কারা ছিল তা তো আপনারা জানেন না। তাছাড়া যেখানে ইরার বাবা মা থাকার কথা সেখানে অন্য কাউকে দেখতে পাবে তা আকাশ ভাবতে পারেনি। তবে এরপর কি হতে চলেছে তা আপনারা এই গল্পের সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। তাহলে সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন।